অডিও কথনে সবাইকে স্বাগতম। শুরু করেছিলাম হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস একজন মায়াবতী। উপন্যাসটি আমি ৪টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ৩ পর্ব আগেই আপলোড করেছি। আজকে পড়ছি শেষ পর্ব। দরজার কড়া নড়ছে। মঞ্জুর বড় বিরক্ত হলো। এত ভোরে কে এলো? ইদানিং সবাই মিলে তাকে খুব বিরক্ত করছে। অফিসের লোকজন আসছে, কখনো একা কখনো দল বেঁধে। একবার এলে আর যেতে চাচ্ছে না। সেদিন করিম সাহেব এলেন, সঙ্গে নীল রঙের একটা বোতল। এই বোতলে হালুয়াঘাটের এক পীর সাহেবের পানি পড়া আছে। এই বস্তু জোগাড় করতে তাকে যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে সে গল্প ১ ঘন্টা ধরে করলেন। গল্প শুনে মনে হওয়া স্বাভাবিক যে এই পানি পড়া জোগাড় করার চেয়ে সুন্দরবনে গিয়ে বাঘিনীর কোল থেকে বাচ্চা নিয়ে আসা অনেক সহজ। গতকাল এসেছিলেন বাসারত সাহেব। একা আসেননি, নিত্যানন্দ চক্রবর্তী নামে একজন আয়ুর্বেদ শাস্ত্রী নিয়ে এসেছিলেন। ছোটখাটো মানুষ হলেও নিত্যানন্দবাবু একাধারে কাব্যতীর্থ, আয়ুর্বেদাচার্য, আয়ুর্বেদ শাস্ত্রী, জ্ঞানশ্রী এবং বিদ্যাশ্রী। ভদ্রলোক মঞ্জুরের নাড়ি ধরে ৪৫ মিনিট চোখ বন্ধ করে বসে রইলেন। ৪৫ মিনিট পর মঞ্জুর বলল, ঘুমিয়ে পড়লেন নাকি ভাই? আয়ুর্বেদ শাস্ত্রী হাতের ইশারায় তাকে চুপ থাকতে বললেন এবং আরো ১০ মিনিট এইভাবেই কেটে গেল। মঞ্জুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, হে কি যন্ত্রণা! নিত্যানন্দ চক্রবর্তী চোখ মেলে বললেন, আপনাকে একটা ওষুধ তৈরি করে দেব। ওষুধটার নাম নলাদি কাত। নল, কুশ, কাশ এবং ইক্ষু এই ৪ উপাদানে নির্মিত। ওষুধটা ১ মাস ব্যবহার করবেন। তারপর এ যুগের বড় বড় ডাক্তারদের কাছে যান। তারা বলবে কিডনি ঠিক আছে। যদি তা না বলে আমি আমার সংগ্রহে আয়ুর্বেদ শাস্ত্রের যে শতাধিক পুস্তক আছে সব পুড়িয়ে ছাই বানাবো। সেই ছাই মুখে লেপন করে আপনাকে দেখিয়ে যাব। মঞ্জুর বলল, কত লাগবে ওষুধটা তৈরি করতে? বাসারত সাহেব চেঁচিয়ে উঠলেন, ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন না, কি লাগবে না লাগবে তা আমি দেখব। বেশ, দেখুন। নিত্যানন্দ চক্রবর্তী তখন তার চিকিৎসার গল্প শুরু করলেন। এক এমআরসিপি ডাক্তার কিভাবে তার কাছে ছুটে এসে করজোড়ে বলেছিলেন, নিত্যবাবু, আপনার মতো চিকিৎসক আমার জীবনে দেখিনি। আপনি বয়োকনিষ্ঠ, নয়তো আপনার পায়ের ধুলা নিতাম। মঞ্জুর তাদেরকে জোর করেই ঘর থেকে বের করে দিল। নিত্যবাবু এবং বাসারত দুজনের কেউই যাবার নামটি মুখে আনছিল না। আজ সে নিত্যবাবুই এসেছেন মনে হচ্ছে। ৪ দিন পর তার ওষুধ দিয়ে যাবার কথা, নলাদি কাত। ৪ দিন পার হয়েছে, আজ ৫ম দিন। মঞ্জুর উঠে দরজা খুলল। এই ভোরবেলায় জাহানারা চলে এসেছে। তার শরীর হলুদ রঙের চাদরে ঢাকা। চাদরে পুরোপুরি শীত মানছে বলে মনে হচ্ছে না, অল্প অল্প কাঁপছে। জাহানারার হাতে টিফিন ক্যারিয়ারের একটা বাটি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সূর্য ওঠার আগেই চলে এসেছো, ব্যাপার কি? আপনি কেমন আছেন? ভালোই আছি। কিছুক্ষণের মধ্যে নিত্যানন্দ চক্রবর্তী নামের এক লোক আমাকে নলাদি কাথ দিয়ে যাবে। ওই বস্তু খাবার পর শরীর আরো ভালো হয়ে যাবে। কিডনি যেটা নষ্ট সেটা তো ঠিক হবেই, অন্য যেটা কেটে বাদ দেওয়া হয়েছে সেটাও সম্ভবত গজাবে। এসো, ভেতরে এসো। টিফিন বক্সে কি? ভাপা পিঠা মা করে দিয়েছেন স্যার। ভেরি গুড। চলো ভাপা পিঠা খাওয়া যাক। আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি ততক্ষণে চায়ের পানি বসিয়ে দাও। চা খেয়ে বেরিয়ে পড়তে হবে, নয়তো নিত্যবাবুর জালে আটকা পড়ে যেতে হবে। জাহানারা রান্নাঘরে চলে গেল। তার মুখ মলিন, রাতে সে এক ফোঁটাও ঘুমোতে পারেনি। পুরো রাত ছটফট করেছে। শেষ রাতের দিকে বারান্দায় এসে বসেছে। বারান্দার কোনায় জাহানারার মাও বসেছিলেন। তিনি সেখান থেকেই ডাকলেন, এদিকে আয় মা। জাহানারা মার কাছে গেল না, যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল। তিনি বললেন, তোর কি হয়েছে তুই আমাকে বল তো মা। জাহানারা বলল, কিছু হয়নি। অনেকদিন থেকেই দেখছি তুই ছটফট করছিস। আমাকে বল তো মা, তোর কি হয়েছে? জাহানারা তীব্র গলায় বলল, বললাম তো কিছু হয়নি। সে আবার নিজের ঘরে ঢুকে গেল। জাহানারার মা তার পেছনে পেছনে ঢুকলেন এবং অবাক হয়ে লক্ষ্য করলেন তার মেয়ে বিছানায় শুয়ে ছোট বাচ্চাদের মতো ফুঁপিয়ে কাঁদছে। তিনি কি করবেন ভেবে পেলেন না। বাকি রাতটা বিছানার পাশে চুপচাপ বসে কাটালেন।
মেয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করার সাহসও তার হলো না। স্যার, দেখুন তো চায়ে চিনি ঠিক আছে কিনা। মঞ্জুর চায়ে চুমুক দিয়ে বলল, সব ঠিক আছে। তুমি চা খাচ্ছ না? জি না, আমি খালি পেটে চা খেতে পারি না। খালি পেটে খেতে হবে কেন? পিঠা তো আছে, পিঠা নাও। এখন কিছু খেতে ইচ্ছে করছে না। জাহানারা খানিকক্ষণ চুপচাপ থেকে মৃদু গলায় বলল, আপনাকে একটা কথা বলার জন্য আমি এত ভোরে এসেছি। কথাটা বলেই আমি চলে যাব। বলো। স্যার, আপনি কিডনি চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। আমি আপনাকে একটা কিডনি দিতে চাই। মঞ্জুর বিস্মিত চোখে তাকিয়ে রইল। এই মেয়েটি এক এক সময় এক একভাবে কথা বলে। আজ সম্পূর্ণ অন্যরকম ভাবে কথা বলছে। তুমি কিডনি দিতে চাও? জি। কেন বলো তো? জাহানারা জবাব দিল না। তার চোখ মুখ শক্ত হয়ে গেল। মেয়েটা যে আজ কথা অন্যভাবে বলছে তাই না, তাকে দেখাচ্ছেও অন্যরকম। মঞ্জুর বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। জাহানারা বসল না, দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। মঞ্জুর বলল, তুমি কিডনি দিতে চাইলেই তো হবে না, ক্রস ম্যাচিং এর ব্যাপার আছে। ক্রস ম্যাচিং এর অসুবিধা হবে না। আমি হাসপাতালে গিয়েছিলাম, আপনার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়েছি। তিনি বলেছেন ঠিক আছে। মঞ্জুর অস্বস্তির সঙ্গে বলল, আমি একবার তোমাকে কিছু সাহায্য করেছিলাম, তুমি কি তার প্রতিদান দিতে চাচ্ছ? না, সেসব কিছু না। তাহলে কি? জাহানারা জবাব দিল না, তবে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। চোখের দৃষ্টি ফিরিয়ে নিল না। মঞ্জুর বলল, দেখো জাহানারা, আমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি নগদ টাকা দিয়ে আমি কিডনি কিনবো। আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না স্যার। আচ্ছা, আমি ভেবে দেখি, যাও তুমি বাসায় যাও। জাহানারা একটি কথাও না বলে ঘর থেকে বের হয়ে এলো। সে একটা রিকশা নিয়েছে। চাদরে মুখ ঢেকে ফুপাতে ফুপাতে যাচ্ছে। অনেক চেষ্টা করে কান্না থামাতে পারছে না। রিকশাওয়ালা এক সময় বলল, আম্মা, কাইন্দেন না, মনটা শান্ত করেন। বিজ্ঞাপনের জবাব এসেছে 5টি। বদরুল আলম সাহেব 5 জনের ভেতর থেকে 4 জনকে ইন্টারভিউতে ডেকেছেন। 5ম জন বাদ পড়েছে। বাদ পড়ার কারণ তার নাম ডেরেন কুইয়া। ডেরেন কুইয়া নামের কাউকে ইন্টারভিউ নেয়ার পেছনে তিনি কোনো যুক্তি খুঁজে পাননি। নিশ্চয়ই খ্রিস্টান। মুসলমান বডিতে অন্য ধর্মের মানুষের শরীরের অংশ ফিট করবে না বলেই তার ধারণা। ইন্টারভিউতে একজন বাদ পড়ল, কারণ তাকে খুনির মতো দেখাচ্ছিল। যে 3 জন টিকে গেল, তাদের ভেতর থেকে ডাক্তাররা একজনকে বেছে নিলেন। ক্রস ম্যাচিং এ তারটাই নাকি সবচেয়ে ভালো মেলে। ছেলেটির নাম আমানুল্লাহ খান। 24-25 বছর বয়স, রোগা শ্যামলা এবং বেশ লম্বা। শেষ পর্যন্ত টিকে গেছে শুনে সে মনে হলো খানিকটা ঘাবড়েই গেল। হাসপাতালে বদরুল আলম সাহেবকে বলল, স্যার, ভয় ভয় লাগছে। বদরুল আলম ধমকে উঠলেন, ভয়ের কি? অপারেশনে মরে টরে যাই যদি? এইসব অপারেশনে কেউ মরে না। কিডনি কেটে বাদ দেওয়া হলো জল ভাত অপারেশন। ডাক্তার লাগে না, এক্সপেরিয়েন্সড নার্সও করে ফেলতে পারে। তোমারটা তো নার্স করবে না, ভ্যালুরের বড় বড় ডাক্তাররা করবেন। তবুও ভয় লাগছে। বদরুল আলম গম্ভীর মুখে বললেন, তার মানে কি দাঁড়ায়? তুমি রাজি না? রাজি না থাকলে বলো, আমাদের হাতে অন্য ক্যান্ডিডেট আছে। ওরা এক পায়ে খাড়া। তার হাতে অন্য কেউই নেই। এইসব বলার কারণ আমানুল্লাহকে জানিয়ে দেয়া যে সে সবেধন নীলমণি নয়। এতে টাকা পয়সা নিয়ে দরদাম করারও সুযোগ থাকে। নয়তো আকাশ ছোঁয়া টাকা হেঁকে বসবে। বদরুল আলম বললেন, কথা পাকাপাকি হওয়ার আগে টাকা পয়সার ব্যাপারটা সেটেল হওয়া উচিত। কত চাও তুমি? আমানুল্লাহ মাথা নিচু করে বসে রইল। বদরুল আলম বললেন, তোমার ডিমান্ড কি আগে আমরা শুনি, তারপরে আমাদের কথা আমরা বলবো। পছন্দ হলে ভালো কথা, পছন্দ না হলে কিছু করার নেই। আসসালামু আলাইকুম বলে বিদায় করে দিতে হবে। বলো, কি তোমার দাবি? আমানুল্লাহ বলল, আপনাদেরটাই আগে শুনি, আপনি কত দিতে চান? আমার নিজের হলে 20,000-এর বেশি এক পয়সাও দিতাম না। 10,000-এ আস্ত মানুষ পাওয়া যায়, ডাবল দেয়া হচ্ছে। তবে আমার ভাগ্নে বলে দিয়েছে 1 লাখ। 1 লাখই দেয়া হবে, 1 পয়সা কমও না, 1 পয়সা বেশিও না। টাকাটা দেবেন কিভাবে? কিভাবে মানে? ক্যাশ পেমেন্ট হবে, তবে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? 5,000 টাকা তোমাকে আগে দেওয়া হবে, এটাকে তুমি বুকিং মানি বলতে পারো।
বাকি 95 ভাগ দেওয়া হবে কার্য সমাধা হবার পর। পুরো টাকাটা আগে দেবেন না? না। না কেন? যদি টাকা নিয়ে পালিয়ে যাই? হ্যাঁ, অসম্ভব কিছু না, এতগুলি টাকা। আমানুল্লাহ বলল, উল্টাও তো হতে পারে। আমি কিডনি দিয়ে দিলাম, তারপর আপনারা আর টাকা দিলেন না। কি যে তুমি বলো, স্ট্যাম্পের উপর দলিল করা থাকবে। টাকা না দিলে কে আর কোর্ট কাছারি করবে বলুন? তাছাড়া অপারেশন টেবিলে মরেও তো যেতে পারি, তখন টাকাটা কাকে দেবেন? খোদা না খাস্তা, সেরকম কিছু হলে তোমার আত্মীয় স্বজন পাবে। আত্মীয় স্বজনদের জন্য তো আমার টাকার দরকার নেই। আত্মীয় স্বজনদের আমি কিছু জানাতেই চাই না, তারা কিছু জানবেও না। কাউকে জানাতে চাও না? জি না, শুধু একটা জিনিসই আমি চাই, পুরো টাকাটা অ্যাডভান্স চাই। আপনাদের ভয়ের কিছু নেই, আমি ভদ্রলোকের ছেলে, টাকা নিয়ে পালিয়ে যাব না। আমানুল্লাহ যে ভদ্রলোকের ছেলে সেই খোঁজও বদরুল আলম নিলেন। তার বাবা একটা স্কুলের হেডমাস্টার। 4 ছেলে মেয়ের মধ্যে আমানুল্লাহ সর্বকনিষ্ঠ। বড় এক বোনের বিয়ে হয়ে গেছে, মেজো ভাই টাঙ্গাইল কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার। আমানুল্লাহ নিজে এবছর বিয়ে পরীক্ষা দিয়েছে। বদরুল আলম বললেন, টাকাটা তুমি কাকে দেবে? আমানুল্লাহ ঠান্ডা গলায় বলল, তা দিয়ে আপনার দরকার কি? আপনার যে জিনিসটা দরকার তা হলো আমার একটা কিডনি, আর কিছুই না। আপনি যদি নগদ টাকা দেন, কিডনি আপনি পাবেন। বদরুল আলম চিন্তায় পড়ে গেলেন। ছেলেটাকে যতটা সরল সাদাসিধা মনে হয়েছিল, দেখা যাচ্ছে ততটা সে না, তেঁদড় আছে। আমানুল্লাহ বলল, আপনি যদি মনস্থির করতে পারেন তাহলে আমাকে খবর দেবেন, তবে আমার বাড়িতে কিছু বলবেন না। আরেকটা কথা, ভেলোর যেতে হলে আমাকে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট টাসপোর্ট কিভাবে করতে হয় তাও আমি জানি না, ওই ব্যাপারেও আপনি আমাকে সাহায্য করবেন। বদরুল আলম বললেন, পাসপোর্ট কোনো ব্যাপারই না, 1 ঘন্টায় পাসপোর্ট পাওয়া যায়। আসল সমস্যা টাকাটা। আমি আমার ভাগ্নের সঙ্গে আলাপ করে দেখতে পারি, সে রাজি হবে বলে মনে হয় না। আপনি ওনার ঠিকানাটা আমাকে দিন, আমি নিজেই কথা বলবো। তোমার কথা বলার কোনো দরকার নেই। আমরা মঞ্জুরকে এর বাইরে রাখতে চাই, সে রোগী মানুষ। ওনার সঙ্গে আমার কথা বলা দরকার, তাকে আমি আমার শরীরের একটা অংশ দেব আর তার সঙ্গে আগে কথা বলবো না তা তো হয় না। তাকে আগে আমার পছন্দ হতে হবে। পছন্দ না হলে কিডনি দেবে না? দেব, পছন্দ না হলেও দেব। টাকাটা আমার খুবই দরকার। বদরুল আলম দীর্ঘ নিঃশ্বাস ফেলে মঞ্জুরের ঠিকানা লেখা একটা কাগজ তার হাতে দিলেন। দিয়েই বুঝলেন বিরাট ভুল করা হয়েছে। মঞ্জুর এক কথায় টাকা দেবে, একটা হাতে লেখা রসিদও রাখবে না। মঞ্জুর হচ্ছে তার ভাষায় বুদ্ধিমান গাধা মানব। যথেষ্ট বুদ্ধি, যথেষ্ট চিন্তা শক্তি, কিন্তু কাজকর্ম গাধার মতো। ছেলেটিকে ঠিকানা দেওয়া উচিত হয়নি, না দিয়েই বা কি করা। 3P কনস্ট্রাকশনের মালিকানা বদলে তেমন কোনো পরিবর্তন হলো না, তবে সবাইকে খানিকটা উদ্বিগ্ন মনে হলো। প্রধান ব্যক্তির প্রতি আস্থার অভাব থাকলে সবাই নিরাপত্তাহীনতায় ভোগে, সেই ধরনের নিরাপত্তাহীনতা। ওরা ওরা খবর পাওয়া গেল অনেকেরই চাকরি চলে যাবে, নতুন স্টাফ আসবে। কোম্পানির কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষ অন্য কোথাও যাবার চেষ্টা করছেন। কিছু গুজব নিয়ে কানাঘুষা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে আতঙ্কজনক গুজব হচ্ছে বেতন বন্ধ হয়ে যাচ্ছে। বড় সাহেব 3 কোটি টাকা নিয়ে আমেরিকা চলে গেছেন। কোম্পানির লিকুইড প্রপার্টি বলতে কিছুই নেই। ঈদ বোনাস তো দূরের কথা, বেতনই হবে না। এই গুজব বিশ্বাসযোগ্যভাবে ছড়িয়েছে, উপরের মহলের অফিসাররাও বিশ্বাস করেছেন। আজ সেই গুজব মিথ্যা প্রমাণিত হলো, সবার বেতন হলো। যাদের ইয়ারলি ইনক্রিমেন্ট ডিউ হয়েছিল তারাও পেল। ঈদের বোনাস না পাওয়া গেলেও বলা হলো ঈদের ছুটির আগের দিন দেয়া হবে। যে চাপা উদ্বেগ ও চাপা অস্বস্তি সবার মধ্যে ছিল তাও অনেকাংশেই কেটে গেল। দুপুরের দিকে মঞ্জুর ডেকে পাঠালো চিফ অ্যাকাউন্ট্যান্ট করিম সাহেবকে। করিম সাহেব ঘরে ঢুকলেন চিন্তিত মুখে। তাকে ছাঁটাই করা হচ্ছে এরকম একটি গুজবও খুব ছড়িয়েছে। গুজব অবশ্য শুরু করেছেন তিনি নিজেই। মঞ্জুর হাসি মুখে বলল, কেমন আছেন করিম সাহেব? জি স্যার, ভালো। বসুন, আমার সঙ্গে চা খান। করিম সাহেব বসলেন। মঞ্জুর নিজেই চায়ের কাপ এগিয়ে দিল, সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল। করিম সাহেব চায়ে চুমুক দিলেন, সিগারেট নিলেন না। কোম্পানির অর্থনৈতিক অবস্থা তো আপনার চেয়ে ভালো কেউ জানে না। সবার বেতন হবে, ঈদ বোনাস হবে, এগুলো আপনি জানেন, তারপরেও কি করে গুজব ছড়ালো যে বেতন বন্ধ?
গুজবের কি স্যার কোনো মা বাবা আছে? অবশ্যই আছে। গুজবের মা বাবা থাকে এবং গুজবের পেছনে একটা উদ্দেশ্যও থাকে। গুজবটা আপনার অফিস থেকে ছড়িয়েছে এটাই দুঃখজনক। আমার অফিস থেকে ছড়িয়েছে? এটা কে বলল? আমি অনুমান করছি। করিম সাহেব, আমার অনুমান খুব ভালো। করিম সাহেব আর কিছুই বললেন না। নিঃশব্দে চায়ে চুমুক দিতে লাগলেন। ঠান্ডা ঘর, তবু তার কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি কিছুতেই বুঝতে পারছেন না তার সামনে বসা মানুষটিকে আজ এত অন্যরকম মনে হচ্ছে কেন। কেমন কঠিন চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি। ক্ষমতা মানুষকে বদলে দেয় তা ঠিক, কিন্তু এত দ্রুত বদলাতে পারে? এই লোকটির পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদলে গেছে। করিম সাহেব। জি স্যার। আমি যে ঘরে বসতাম ওই ঘরটা আপনার বেশ পছন্দ। আপনি ওই ঘরে বসুন। নিজের মতো করে ঘরটা সাজিয়ে নিন। করিম সাহেব কিছুই বললেন না। তার হঠাৎ পানির পিপাসা পেয়ে গেল। আগের বড় সাহেবের বেলায় এরকম কখনো হয়নি। আজ কেন হচ্ছে? ব্যাপারটা কি? তিনি এত ভয় পাচ্ছেন কেন? করিম সাহেব। জি স্যার। আমাদের বেশ বড় একটা সরকারি বিল দীর্ঘদিন আটকে ছিল। নুরুল আফসার সাহেব দেশ ছাড়ার আগে ওই বিল ছাড়িয়ে দিয়ে গেছেন। কোন বিলটির কথা বলছি বুঝতে পারছেন? পারছি। আমি ওই বিলের টাকার অর্ধেক একটা বিশেষ কাজে ব্যবহার করতে চাই। বলুন স্যার, কি কাজ? আমাদের এত বড় কনস্ট্রাকশন ফার্ম, বাড়িঘর সমানে তৈরি করে যাচ্ছি না? যাচ্ছি। অথচ আমাদের কর্মচারীদের কোনো কোয়ার্টার নেই। ভাড়া বাসায় তারা থাকে। তাদের বেতনের একটা বড় অংশ চলে যায় বাড়ি ভাড়ায়। আমি চাই 3P কনস্ট্রাকশনের প্রতিটি কর্মচারীর জন্য ফ্ল্যাট হবে। কাউকেই ভাড়া করা বাড়িতে থাকতে হবে না। অনেকগুলি টাকা ব্লকড হয়ে যাবে স্যার। হোক। কত দ্রুত কাজটা করা যাবে বলুন তো? মালিবাগে আমাদের কিছু রিয়েল এস্টেট আছে, আছে না? আছে। ওইখানেই ফ্ল্যাট উঠুক। ৩ ধরনের ফ্ল্যাট হবে। প্রথম শ্রেণীর অফিসারদের জন্য এক ধরনের, দ্বিতীয় শ্রেণীর জন্য এক ধরনের, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য অন্য ধরনের। আমি চাই কাজটা যেন দ্রুত শেষ হয়। দ্রুত। আমার হাতে সময় বেশি নেই। সময় বেশি নেই বলছেন কেন? আমি অসুস্থ। এটা আপনার চোখে পড়ছে না? চিকিৎসা তো হচ্ছে স্যার। কিডনি ট্রান্সপ্লান্ট হবে। তখন আর সমস্যা থাকার কথা না। তা ঠিক। আচ্ছা, আপনি এখন উঠুন। বিকালের দিকে একটা মিটিং ডাকুন। সেখানে ঠিক করব কিভাবে কি করা যায়। জি আচ্ছা স্যার। করিম সাহেব চলে যাবার পরপরই কুদ্দুস ঢুকলো হাসি মুখে। তার হাতে কাঁঠাল আকৃতির 2টি পাকা পেঁপে। সে স্যারের জন্য নিয়ে এসেছে। কুদ্দুস মাথা চুলকে বলল, গাছের পেঁপে স্যার। তাই নাকি? বাবার নিজের হাতে পোঁতা গাছ। ভালো, খুবই ভালো। দাম পড়ল কত? 40 টাকা। 50 টাকা জোড়া স্যার, 40-এ দিল। মঞ্জুর হেসে ফেলল। কুদ্দুসের মুখ অসম্ভব বিষণ্ণ হয়ে গেল। জেরার মুখে সে 1 সেকেন্ডও টিকতে পারে না। তাছাড়া এই মানুষটাকে সে আগে থেকেই ভয় পায়। এখন যেন সেই ভয় 7 গুণে বেড়েছে। ছায়া দেখলেই ভয় লাগে। মূল মানুষটাকে দেখতে হয় না। কুদ্দুস। জি স্যার। ওয়েটিং রুমে আমানুল্লাহ নামে একটা ছেলে বসে আছে, তাকে নিয়ে আসো। জি আচ্ছা স্যার। কুদ্দুস ঝড়ের বেগে বেরিয়ে গেল। মনে মনে ঠিক করলো আগামী 1 মাস এই মানুষটার ত্রিসীমানায় সে থাকবে না। নগদ টাকা সাধলেও না। আমানুল্লাহর সঙ্গে মঞ্জুরের আগে একবার দেখা হয়েছে। এটা দ্বিতীয় সাক্ষাৎ। আজ সে আমানুল্লাহকে আসতে বলেছে। আজ তাকে টাকা দেওয়ার কথা। মঞ্জুর রাজি আছে আমানুল্লাহর শর্তে। নগদ 1 লক্ষ টাকা আগেই দেয়া হবে। আমানুল্লাহ আজ সুন্দর একটা শার্ট পরেছে। চুল আঁচড়ানো, ইস্ত্রি করা প্যান্ট। সকালবেলাতেই গোসল করেছে বলে বোধহয় তাকে সুন্দর লাগছে। চোখে মুখে স্নিগ্ধ ভাব। কেমন আছো আমানুল্লাহ? জি স্যার, ভালো। মঞ্জুর ব্রাউন রঙের একটা প্যাকেট এগিয়ে দিল। নিচু গলায় বলল, তোমার টাকা এখানেই আছে। 500 টাকার নোট দিয়েছি, তুমি গুনে নাও। আমানুল্লাহ টাকা গুনছে। মঞ্জুর বলল, তুমি কি কিছু খাবে? জি না। চাটাও খাবে না? না। টাকা গোনা শেষ হয়েছে। প্যাকেট ঢোকাতে ঢোকাতে আমানুল্লাহ বলল, আমি একজনকে টাকাটা দেওয়ার জন্য 3-4 দিনের জন্য বাইরে যাব। আপনারা হয়তো ভাবতে পারেন আমি পালিয়ে গেছি, এই জন্য বললাম। মঞ্জুর বলল, আমি এরকম কিছুই ভাববো না।
আমার পাসপোর্ট হয়ে গেছে, যেদিন যেতে বলবেন আমি যাব। শুধু শুধু কি? না, কিচ্ছু না। তুমি কি ভয় পাচ্ছ? ভয়? হ্যাঁ, একটু পাচ্ছি। কেন? মনে হচ্ছে অপারেশনে আমি মারা যাব। তাই যদি মনে হয় তাহলে রাজি হলে কেন? টাকাটা আমার খুব দরকার। মরে যাবে জেনেও টাকার জন্য তুমি রাজি হচ্ছ? জি। অবশ্য তাতে কোনো অসুবিধা নেই। মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকে না। একসময় না একসময় মরতে হবেই। আগে আর পরে এই আর কি। আচ্ছা, আমি এখন যাই। তোমার সঙ্গে একটা গাড়ি দিয়ে দেই। গাড়ি নিয়ে যাও। এতগুলি টাকা সঙ্গে করে নেবে। অসুবিধা নেই, কেউ বুঝবে না আমার কাছে এতগুলি টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুর চুপচাপ বসে আছে। তার খুব খারাপ লাগছে। মন খারাপ শুধু না, শরীরও খারাপ। বমি বমি ভাব হচ্ছে। মাথায় যন্ত্রণা। কুদ্দুস দরজার ফাঁক দিয়ে মাথা ঢোকালো। মঞ্জুর বলল, কিছু বলবে কুদ্দুস? স্যার, পেঁপে কেটে দেব? না, তোমার দেশের বাড়ির পেঁপে পরে খাবো। আপনার কি স্যার শরীর খারাপ লাগছে? হুম। বাসায় চলে যাবেন? তাই ভাবছি। গাড়ি বের করতে বলবো স্যার? মঞ্জুরের মনে পড়ল এখন তার দখলে একটা গাড়িও আছে, যে গাড়িতে চড়ে সে এখন সারা শহর ঘুরতে পারে। অফিসের কাজ মীরার মনে ধরেছে। তেমন কিছু করার নেই, সেজেগুজে বসে থাকাই মনে হচ্ছে কাজের প্রধান অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে অফিস পলিটিক্স। দুটি প্রধান দল আছে অফিসে, জিএম সাহেবের দল, অ্যান্টি জিএম দল। দুদলেই চেষ্টা করছে মীরার মন ফেরাতে। অ্যান্টি জিএম দলের প্রধান মোসাদ্দেক সাহেব একদিন মীরাকে অফিস ক্যান্টিনে চা খাওয়াতে নিয়ে গেলেন এবং নানান কথার ফাঁকে একসময় নিচু গলায় বললেন, আপনার বয়স অল্প, আপনাকে একটা কথা বলছি শুনে রাখুন। জিএম সাহেব যদি গাড়িতে লিফট দিতে চান, অ্যাভয়েড করবেন। কি জন্য অ্যাভয়েড করতে বলছি জিজ্ঞেস করবেন না, আমার পক্ষে বলা সম্ভব না। মীরা হেসে বলল, ঠিক আছে, জিজ্ঞেস করব না। মোসাদ্দেক সাহেব খানিকটা বিমর্ষ হয়ে পড়লেন। তিনি ভেবেছিলেন মীরা শোনার জন্য অনুরোধ করবে, তখন রসিয়ে গল্পটা বলা যাবে। মিস মীরা, আপনি আছেন যখন সবই শুনবেন। এসব হচ্ছে ঘরের কথা, কাউকে বলাও যায় না, সহ্যও করা যায় না। জিএম সাহেবকে মীরার বেশ পছন্দ হলো। ভদ্রলোক হাসি খুশি। মহিলা কর্মচারী আশেপাশে থাকলে তার হাসি খুশির পরিমাণটা বেড়ে যায়। এছাড়াও অন্য কোনো দোষ মীরার চোখে পড়ল না। জিএম সাহেব মীরাকে বললেন, আপনি কি রিকশায় যাওয়া আসা করেন? জি স্যার, তবে মাঝে মধ্যে ভাইয়ের গাড়িতে আসি। ভবিষ্যতে আর রিকশায় যাওয়া আসা করবেন না। অফিসারদের আনা নেওয়ার জন্য গাড়ি আছে, ওই গাড়িতে যাবেন আসবেন। মাঝে মধ্যে আমার গাড়িতেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বললেই হবে, আমি ওই দিক দিয়েই যাই। থ্যাংক ইউ স্যার। কাজকর্ম কেমন লাগছে? ভালো। অবশ্য কাজকর্ম তেমন কিছু নেই। হবে, ধীরে ধীরে হবে। আপনার পোস্টটা নতুন ক্রিয়েট করা হয়েছে। এই পোস্ট আগে ছিল না, মঈন সাহেবের জন্যই ক্রিয়েট করা। ইনি আপনার কে হন? দূর সম্পর্কের আত্মীয়। খুব চমৎকার মানুষ, তাই না মিস মীরা? জি, চমৎকার মানুষ। শুনলাম তিনি বিদেশে ফিরে যাচ্ছেন না, দেশেই সেটেল করবেন। শুনে ভালো লাগলো। তার মতো অ্যাক্টিভ, ইনোভেটিভ মানুষ হচ্ছে দেশের সম্পদ। দেশ গড়ার কাজে এদের মতো লোক দরকার, তাই না? মীরা কিছু বলল না। মঈন ফিরে যাচ্ছে না, দেশেই থাকছে, এই খবর তার জানা ছিল না। মীরার সঙ্গে শেষ দেখা জার্মান কালচারাল সেন্টারে। মীরার ধারণা ছিল উনি চলে গেছেন। মীরা অবশ্য খোঁজ নেয়নি। একবার খোঁজ নেওয়া উচিত ছিল। কেন জানি খোঁজ নিতে ইচ্ছে করেনি। মানুষের জীবনে মাঝে মাঝে কিছু সময় আসে যখন কোনো কিছুই ভালো লাগে না। মীরার এখন এই সময় যাচ্ছে। ভালো লাগার একটা ভঙ্গি করে সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার কিছুই ভালো লাগছে না। কখনো কখনো তার চিৎকার করে বলতে ইচ্ছা হয়, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। সে অনেক চিন্তা করেছে, এরকম হচ্ছে কেন? মঞ্জুরের অভাব কি সে বোধ করছে? তা তো না। তার জীবনের শূন্য অংশ মঞ্জুর ভরাট করতে পারেনি, কাজেই তার অভাবে কাতর হওয়ার প্রশ্নই ওঠে না। অন্য কোনো ব্যাপার? কি ব্যাপার তা সে ধরতে পারছে না। নিজেকে সে যতটাই বুদ্ধিমান ভাবত, এখন মনে হচ্ছে সে ততটা নয়। তার সমস্যাটা কেউ ধরে দিতে পারলে চমৎকার হতো। একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলে কেমন হয়?
আছে এমন কেউ? তাকে গিয়ে সে কি বলবে? ছোট বাচ্চাদের মতো বলবে, আমার কিচ্ছু ভালো লাগছে না, রোগ হয়েছে, আপনি সারিয়ে দিন। মীরার অফিস ছুটি হয় 4টায়। ছুটির পরপর তার বাসায় ফিরতে ইচ্ছে করে না। বাসায় ফিরে সে কি করবে? নিজের ঘরে দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকবে? বন্ধু বান্ধবদের বাড়িতেও যেতে ইচ্ছে করে না। তার বন্ধু বান্ধব নেই। যারা আছে তাদের সঙ্গে গল্প বেশি দূর চালানো যায় না। মেয়েলি গল্পের বাইরে তারা যায় না কিংবা যেতে পারে না। আত্মীয় স্বজনদের কাছ থেকে সে সব সময় দূরে দূরে থেকেছে। এখন আরো বেশি দূরে থাকতে ইচ্ছে করে। তাদের কারো সঙ্গে দেখা হলেই অস্বস্তি, চট করে বিয়ে ভাঙা সমস্যায় চলে আসে। সমস্ত চোখে মুখে বিষাদের ভঙ্গি এনে বলে, বুঝলি মীরা, সবই কপাল। যা হবার হয়ে গেছে, এখন আবার নতুন করে জীবন শুরু কর। কি আর করবি, বেঁচে তো থাকতে হবে। নতুন সংসার যাতে শুরু করতে পারে সেই দুশ্চিন্তাতেও তার আত্মীয় স্বজন অস্থির। প্রায় খোঁজ আনছেন, ছেলের ছবি নিয়ে আসছেন। যে ছেলে আগে বিয়ে হয়ে যাওয়া একটি মেয়েকে বিয়ের ব্যাপারে আগ্রহী। মীরার ছোট ফুপু এক ছেলের খোঁজ আনলেন। খুব নাকি চমৎকার ছেলে, ভালো বংশ, ভালো টাকা পয়সা, ভালো চেহারা। ছেলের আগে বিয়ে হয়নি, এখন বিয়ে করতে চায়। তবে কুমারী মেয়ে নয়, বিধবা বা স্বামী পরিত্যক্তা। মীরা বলল, এই ছেলে তো পাগল, আপনি শেষ পর্যন্ত একটা পাগল ছেলের খোঁজ আমার জন্য নিয়ে এলেন। ফুপু চোখ কপালে তুললেন। পাগল বলছিস কি? স্মার্ট ইয়াং ছেলে, সুন্দর চেহারা। স্মার্ট ইয়াং ছেলে বিধবা ছাড়া বিয়ে করতে চায় না এর মানে কি? ছেলে কি বিদ্যাসাগরের চেলা? এখনই এত রেগে যাচ্ছিস কেন? আগে ছেলের সঙ্গে কথা বল, তারপর রাগারাগি করবি। আমি ওই ছেলের সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গেও না। তুমি আর এ বাড়িতে এসো না। তোর নিজেরই মাথাটা খারাপ হয়েছে মীরা। তা ঠিক, মাথা আমার নিজেরই খারাপ। এই সন্দেহ আজকাল মীরার হচ্ছে। তার কি মাথা খারাপ? এমন কিছু কি তার মধ্যে আছে তার জন্য লজিক মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়? আছে, নিশ্চয়ই আছে। মস্তিষ্কের সেই অংশটা ঠিক করা যায় না। জিএম সাহেব বললেন, মিস মীরা, আজ আমি 3:30টার দিকে অফিস থেকে বেরোবো। একটা বিয়ের পার্টি আছে, গিফট কিনতে হবে। ভালো গিফট কোথায় পাওয়া যায় বলুন তো? মীরা বলল, ভালো বলতে আপনি কি বোঝাচ্ছেন? ভালো মানে যা দেখে তারা অ্যাপ্রিসিয়েট করবে, আমার রুচির প্রশংসা করবে। মীরা বলল, আজকাল রুচি টুচি কেউ দেখে না, উপহারটার দাম কত তাই দেখে। আপনি দামি একটা কিছু কিনে দিন, তাহলেই হবে। কি দেব বলুন তো? আপনার বাজেট কত স্যার? 1000 খানেক, এর চেয়ে কম হলেই ভালো। শাড়ি দিয়ে দিন। আপনি কি আমাকে পছন্দ করে দিতে পারেন? অবশ্য আপনার যদি সময় থাকে। আমার আবার রুচি বলে কিছুই নেই। একবার আমার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনেছিলাম। শাড়ি দেখে সে বলল, এটা লুঙ্গির কাপড়। আমি নাকি থান থেকে 3.5 গজ লুঙ্গির কাপড় কিনে এনেছি। মীরা হাসল। পুরনো রসিকতা। সব স্বামীরাই স্ত্রীর জন্য শাড়ি কেনা নিয়ে এই ধরনের রসিকতাই করে এবং মনে করে খুব উচ্চ শ্রেণীর রসিকতা করা হলো। মিস মীরা। জি স্যার। আমার স্ত্রী অন্য 10 জন মানুষের স্ত্রীর মতো না। অন্য 10 জন শাড়িটাকে লুঙ্গির কাপড় বলে খানিকক্ষণ চিৎকার চেঁচামেচি করবে, তারপর অনুতপ্ত হয়ে সেই শাড়ি পরে বলবে, পরার পর তো ভালোই দেখাচ্ছে, তোমার রুচি খুব খারাপ না। আপনার স্ত্রী কি করলেন? সে ওই শাড়ি কেটে আমার জন্য 3টা লুঙ্গি বানিয়ে দিল। সেই লুঙ্গি আমাকেই পরতে হলো। মীরা কিছুই বলল না। সাধারণ রসিকতার গল্প এখন সেন্সিটিভ পর্যায়ে চলে গেছে। এখন কিছু না বলাই ভালো। আপনার কি সময় হবে মিস মীরা? জি স্যার, হবে। তাহলে চলুন যাই। শাড়ি কোথায় পাওয়া যায় তাও তো জানি না। শাড়িটারই অবশ্য আমার স্ত্রী কেনে। খুব আগ্রহ নিয়ে কেনে। তবে আজকেরটা কিনবে না। কারণ কি জানেন? জি না। অনুমান করতে পারেন? না, তাও পারছি না। যে মেয়েটির বিয়ে হচ্ছে সে আমার দিকের আত্মীয়। আমার দিকের আত্মীয়ের কোনো কর্মকাণ্ডে সে থাকবে না, বিয়েতেও সে যাবে না। সাজগোজ সে করবে ঠিকই। গাড়িতে উঠার আগ মুহূর্তে বলবে মাথা ধরেছে, বমি বমি লাগছে, বলেই ছুটে বাথরুমে ঢুকে গলায় আঙুল দিয়ে হড় হড় করে বমি করবে। তখন বাধ্য হয়ে আমাকে বলতে হবে, থাক, যেতে হবে না। এই হচ্ছে আমার জীবন। অনেক কথা আপনাকে বলে ফেললাম, চলুন যাওয়া যাক। শাড়ি কেনা হয়ে গেল 15 মিনিটে। দোকানদার কয়েকটা শাড়ি মেলে ধরলো।
মীরা সাদা জামদানির উপর নীল লতাপাতা আঁকা একটা শাড়ি তুলে নিয়ে বলল, এটা নিন স্যার, চমৎকার। জিএম সাহেব বললেন, আর একটু ঘুরে ফিরে দেখলে হয় না? শুধু শুধু হাঁটাহাঁটি করে লাভ নেই। এটা ভালো শাড়ি। আপনি আমার রুচির উপর ভরসা করেছেন, এটাই নিন। আমি এখান থেকেই বিদায় নেব, বইয়ের দোকানে খানিকক্ষণ ঘুরবো। আমি খানিকক্ষণ অপেক্ষা করতে পারি, তারপর আপনাকে নামিয়ে দেব। কোনো দরকার নেই স্যার। মীরা বইয়ের দোকানগুলিতে বেশ কিছু সময় কাটালো। ৩টা বই কিনলো। ৩টিই কবিতার। বই ৩টি তার কাছে আছে, তবু কিনলো। কেন কে জানে? মানুষের কিছু কাজকর্ম আছে চট করে যার ব্যাখ্যা দেয়া সম্ভব হয় না। অবচেতন মনে কোনো ব্যাখ্যা হয়তো আছে, যা এই মুহূর্তে মীরা নিজেও জানে না। মীরা ঘড়ি দেখল। মোটে ৪টা বাজে। কি করা যায়? মঞ্জুরের খোঁজে কি একবার যাবে? অফিস কি ছুটি হয়ে গেছে? তাকে এখন অফিসে পাওয়া যাবে না। আগের বাসায় গেলেও তাকে পাওয়া যাবে না। বাসা বদলে সে তার মেজমামার কাছে গিয়ে উঠেছে নিশ্চয়ই। সেখানে যাওয়া যেতে পারে, তবে ওই লোকটিকে তার নিতান্তই অপছন্দ। অশিক্ষিত, অশালীন, গ্রাম্য ধরনের মানুষ। মঞ্জুরের সঙ্গে সম্পর্ক শেষ করে মীরা যখন তার বাবার বাড়িতে চলে এসেছে, তখনকার ঘটনা। বদরুল আলম এক সন্ধ্যাবেলায় ২ কেজি মিষ্টি নিয়ে উপস্থিত। অতি নম্র গলায় বললেন, মার কাছে ছেলের একটা আবদার। আবদার রক্ষা না করলে ছেলে এই বাড়ি থেকে যাবে না, মাটি কামড়ে পড়ে থাকবে। হাতি দিয়ে টেনেও ছেলেকে নড়াতে পারবে না মা। মীরা শুকনো গলায় বলেছে, বলুন কি আবদার? মঞ্জুরের কাছে শুনলাম তুমি ওকে ছেড়ে এই বাড়িতে চলে এসেছো। এখন মা জননী, তুমি আমার সঙ্গে চলো। বাইরে একটা বেবি ট্যাক্সি দাঁড়িয়ে আছে, দাঁড় করিয়ে রেখেছি। বাইরে বেবি ট্যাক্সি আছে? হ্যাঁ মা। দেখুন মামা, আমি রাগের মাথায় হুট করে চলে আসিনি। আমি পুরো ১ বৎসর এটা নিয়ে চিন্তা করেছি, ভেবেছি। রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে তারপর সিদ্ধান্ত নিয়েছি। মঞ্জুরের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। মঞ্জুর কি আপনাকে এখানে পাঠিয়েছে? না, আমি নিজে থেকেই এসেছি। মঞ্জুর যদি শুনে সে রাগ করবে। তাকে তুমি এ বিষয়ে কিছু বলো না। আমি কিছুই বলবো না। আপনি চা খান, চা খেয়ে চলে যান। বদরুল আলম সাহেবের নিশ্চয়ই অনেক কিছু বলার ছিল, সব গুছিয়ে রেখেছিলেন। মীরার শীতল চোখের সামনে সব এলোমেলো হয়ে গেল। চা না খেয়েই চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এলেন, সঙ্গে ২ কেজি মিষ্টি। তৃতীয় দিন আবার সঙ্গে সেই মিষ্টি। মীরা বাধ্য হয়ে মঞ্জুরকে বলল সে যেন তার মামাকে সামলায়। নির্বোধ ধরনের মানুষকে সামলানো বড়ই কঠিন কাজ। সেই মামার কাছে মঞ্জুরের খোঁজে যাওয়ার কোনো অর্থই হয় না। ভদ্রলোক তৎক্ষণাৎ একটা ব্যাখ্যা দাঁড় করাবেন। ভেবে বসবেন সমস্যার সমাধান হয়ে গেছে, আবারও হয়তো লোক পাঠিয়ে ২ কেজি মিষ্টি আনাবেন। কোনো দরকার নেই। তার চেয়ে মঈনের কাছে যাওয়া যেতে পারে। তাকে পাওয়ার সম্ভাবনাও খুব কম। তবু চেষ্টা করে দেখা যেতে পারে। এই চাকরিটি তার কারণেই হয়েছে, সে হিসেবে ধন্যবাদ তো তার প্রাপ্য। নিউ মার্কেট থেকে বের হয়ে মীরা রিকশা নিল। রিকশায় উঠতে উঠতে মনে হলো ভালো লাগছে না। কিচ্ছু ভালো লাগছে না। বেঁচে থাকা, খাওয়া, ঘুমানো, বেড়ানো সব অর্থহীন মনে হচ্ছে। কি যেন সেই কবিতাটা? অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়। রিকশাওয়ালা বলল, কই যাবেন আম্মা? মীরা চমকে উঠল। এত মিষ্টি গলায় অনেকদিন তাকে কেউ আম্মা ডাকেনি। অজানা, অচেনা, অপুষ্টিতে জড়সড় বৃদ্ধ রিকশাওয়ালা এত মিষ্টি করে তাকে আম্মা ডাকলো। এত মমতা ছিল তার গলায়। মীরা বলল, আপনি সোজা যেতে থাকুন, আমি আপনাকে বলবো। জি আচ্ছা আম্মা। মীরার মন ভালো হতে শুরু করেছে। কেন? মীরা জানে না। মঈনের বাসায় যাবার আগে একবার কি মঞ্জুরের অফিস দেখে যাবে? এত বড় কোম্পানির মালিক সে, নিশ্চয়ই ৫টা বাজতেই বাসায় চলে যায় না। তাকে নিশ্চয়ই অনেক কাগজপত্র সই করতে হয়। আসবো? মঞ্জুর হাসি মুখে বলল, এসো। তোমার বসগিরি দেখতে এলাম। খুব ভালো করেছো। শরীর কেমন? ভালো, মাঝখানে খারাপ হয়ে গিয়েছিল, ডায়ালাইসিস করার পর ঠিক আছে। সেই সঙ্গে চলছে আয়ুর্বেদিক চিকিৎসা। নলাদি কাত খাচ্ছি। নলাদি কাতটা কি জিনিস? গোবর পানিতে গুললে যে বস্তু হয় তার নাম নলাদি কাত। কিডনির মহা ঔষধ বলতে পারো। এখন তাহলে আয়ুর্বেদিক চিকিৎসাও চলছে? যে যা বলছে তাই করছি।
একজন হালুয়াঘাট থেকে পীর সাহেবের পানি পড়া এনে দিলেন, তাও খেলাম। কেন করছো এসব? আগ্রহ করে তারা নানান চিকিৎসার কথা বলে, তাদের খুশি করার জন্য কোনো কিছুতেই না করি না। মানুষকে খুশি করতে আমার ভালো লাগে। তুমি কিছু খাবে মীরা? না। পেঁপে খেতে পারো, কুদ্দুস নামে আমাদের এখানে এক কর্মচারী আছে। সে রোজ নিউ মার্কেট থেকে পেঁপে কিনে এনে বলছে নিজের গাছের পেঁপে স্যার, বাবার হাতে পোতা গাছ। কুদ্দুস খুব পিতৃভক্ত, তার সব গাছই থাকে তার বাবার হাতে পোতা। মীরা তার ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে বলল, রসিকতা করার চেষ্টা করছো বলে মনে হয়। রসিকতা পছন্দ হচ্ছে না? না, আজ তাহলে উঠি। মীরা উঠে দাঁড়ালো। মঞ্জুর দুঃখিত গলায় বলল, সত্যি সত্যি উঠছো? বসো না একটু, আমার সঙ্গে এক কাপ চা খাও। এক জায়গায় যাব, দেরি হয়ে যাবে। সন্ধ্যার পর রিকশায় যেতে ভয় ভয় লাগে। আমার সঙ্গে গাড়ি আছে, যেখানে যেতে চাও নিয়ে যাব। ও আচ্ছা, তোমার তো এখন গাড়ি আছে, ভুলেই গিয়েছিলাম। তাহলে খানিকক্ষণ বসা যায়। বলো, চা আনতে বলো। ভালো কথা, ডোনার পাওয়া গেছে? হ্যাঁ, নাম আমানুল্লাহ। মেয়েরা অতি দ্রুত চা শেষ করে ব্যাগ হাতে উঠে দাঁড়ালো। মঞ্জুর বলল, চলো আমিও তোমার সঙ্গে যাই, তোমাকে নামিয়ে দিয়ে যাব। তুমি যাবে কোথায়? মঈন সাহেবের কাছে? মীরা খানিকটা হকচকিয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, তুমি ওনাকে চেনো? উনি একদিন আমার কাছে এসেছিলেন। কি জন্যে? এমনি বোধহয় এসেছিলেন কথাবার্তা বলার জন্য। মীরা নরম গলায় বলল, তার প্রতি এক সময় আমার ভয়ঙ্কর রকম টান ছিল। তা কি উনি বলেছেন? মঞ্জুর হেসে ফেলে বলল, সবই বলেছেন, কিছুই বাদ দেননি। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ভদ্রলোক তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করতে চান। তোমাকে কি করে বলবেন বুঝতে পারছেন না। তুমি তোমার উর্বর মাথা থেকে এটা বের করলে? হ্যাঁ, আমার কিডনি ফেল করতে পারে, ব্রেন ফেল করেনি। করেছে, কারণ তুমি জানো না যে মঈন ভাই তার স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে খুব সুখে আছেন। মঞ্জুর সহজ গলায় বলল, আমি যতদূর জানি তার স্ত্রী তাকে ছেড়ে লুসিয়ানায় চলে যাবার পরই তিনি দেশে এসেছেন। ফিরে যাবেন না বলেই এসেছেন। উনি নিজে তোমাকে বললেন? হ্যাঁ। এবং আমার কি মনে হয় জানো মীরা, আমার মনে হয় তোমার উচিত তাকে বিয়ে করা। এই ভদ্রলোকের প্রতি তোমার যে প্রচন্ড মোহ ছিল, তার সবটাই এখনো আছে। আছে বলে আমার সঙ্গে থাকতে পারলে না। আমার মধ্যে তুমি মঈন সাহেবের ছায়া দেখতে চেয়েছিলে। তা কি সম্ভব? আমি হচ্ছি আমি। মীরা কিছুই বলল না, গাড়িতে উঠেও চুপ করে রইল। মঞ্জুর বলল, মনে হচ্ছে তোমার মন খারাপ করিয়ে দিয়েছি, সরি। মীরা বলল, সরি হবার কিছু নেই। মঞ্জুর বলল, তোমার মোহ প্রসঙ্গে যা বললাম তা কি ভুল? না, ভুল না। ভুল না হলে তুমি এত লজ্জিত বোধ করছো কেন? লজ্জিত বোধ করছি না তো? করছো। খুব মন খারাপ করেছো। প্লিজ মন খারাপ করবে না। আমার সঙ্গে 3টি বছর তোমার খুব খারাপ কেটেছে। খারাপের পর ভালো আসে। সামনের দিনগুলি তোমার জন্য ভালো যাবে, আমি 100% নিশ্চিত। মঞ্জুর মীরাকে নামিয়ে দিয়ে চলে গেল। মঈন বারান্দায় কাগজ, কেচি এবং গাম নিয়ে বসেছে। তৈরি করছে কাগজের এরোপ্লেনের মডেল। তার সামনে একটা বই খোলা। বইয়ে লেখা মাপমতো প্রতিটি মডেল তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আকাশে উড়িয়ে পরীক্ষা করা হচ্ছে। তাকে ঘিরে নানান বয়সী কিছু বাচ্চা কাচ্চা বসে আছে। তাদের বিস্ময় এবং মুগ্ধতা সীমাহীন। মঈন মীরাকে দেখে সহজ গলায় বলল, এসো মীরা, এসো, প্লেন বানাচ্ছি। মঈনের গলায় কোনো বিস্ময় নেই। মনে হতে পারে সে এই মুহূর্তে মীরার জন্যই অপেক্ষা করছিল। বিস্মিত না হবার অভিনয় দুরূহ অভিনয়। এই মানুষটি সেই অভিনয় এত চমৎকার করেছে কি করে? নাকি সে আসলেই বিস্মিত হয়নি, ধরেই নিয়েছিল যে মীরা যে কোনোদিন আসবে। মঈন কাগজ কাটতে কাটতে বলল, এই মোড়াটায় আরাম করে বসো। আমার চারপাশে যারা বসে আছে তারা আমার নেফিউ এবং নিস। এদেরকে আমি এই মুহূর্তে অ্যারোডাইনামিক্স শিখাচ্ছি। সামান্য কাগজের তৈরি প্লেন বাতাসে ভর করে 20 থেকে 25 গজ যেতে পারে যদি ঠিক ডিজাইনে তাদের তৈরি করা হয়। এই দেখো, এটাকে দেখো, ফোরিং এর মতো স্লিম বডি। আকাশে ভেসে থাকার ক্ষমতা দেখলে তুমি হকচকিয়ে যাবে। মঈন কাগজের প্লেন আকাশে ছুঁড়ে মারল।
সেই প্লেন সত্যি সত্যি উঠতে উঠতে বাড়ির কম্পাউন্ড ছাড়িয়ে রাস্তার দিকে রওনা হলো। পেছনে পেছনে ছুটে গেল শিশুর দল। মঈন মীরার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কেমন আছো? ভালো। কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো না এমনি এসেছো? এমনি এসেছি। আপনার না চলে যাবার কথা ছিল? যাওয়া হয়নি, আরো মাসখানেক থাকবো। আমাদের জিএম বলছিলেন পুরোপুরি থেকে যাওয়ার সম্ভাবনাও নাকি আছে। না, কথার কথা বলছিলাম, সেটাকেই ভদ্রলোক বিশ্বাস করে বসে আছেন। বর্তমানে বাংলাদেশের সমস্যা কি জানো? সিরিয়াসলি যেসব কথা তুমি বলবে সেসব কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু রসিকতা করে তুমি যদি কিছু বলো, যদি ক্যাজুয়াল রিমার্কস কিছু করো, সবাই তা বিশ্বাস করবে। চলো ভেতরে বসে কথা বলি। প্লেন বানানো শেষ? আজকের মতো শেষ। তুমি কি অফিস থেকে আসছো? না, নিউ মার্কেট থেকে। আমাদের জিএম সাহেবের সঙ্গে নিউ মার্কেট গিয়েছিলাম। আত্মীয়ের বিয়ে উপলক্ষে তিনি শাড়ি কিনলেন। মঈন হাসি মুখে বলল, উনি নিশ্চয়ই এর মধ্যে তোমাকে বলেছেন যে তার পারিবারিক জীবন কিরকম বিস্ময়? বলেননি? বলেছেন। ওই গল্পটি কি করেছেন যেখানে তিনি তার স্ত্রীর জন্য শখ করে একটা শাড়ি কিনে নিয়ে গেলেন, ভদ্রমহিলা সেই শাড়ি কেটে 3টি লুঙ্গি বানিয়ে তাকে প্রেজেন্ট করলেন? এই গল্প কি শোনা হয়েছে না শোনা হয়নি? মীরা বলল, শোনা হয়েছে। মঈন বলল, এইসব গল্প এক বর্ণও বিশ্বাস করবে না। সুন্দরী মহিলাদের সহানুভূতি আদায়ের জন্য এইসব গল্প তিনি করেন। ভদ্রলোক হার্মলেস। তুমি নিশ্চিন্ত মনে তার সঙ্গে ঘুরতে পারো। কোনোদিন ভুলেও সে তোমার হাত ধরবে না। সুন্দরী তরুণীদের সঙ্গে গল্প করার আনন্দই তার একমাত্র আনন্দ। তার পারিবারিক জীবনও খুব ভালো। ভদ্রলোকের স্ত্রী একজন রূপবতী মহিলা এবং অত্যন্ত ভালো মহিলা। মীরা, তুমি মনে হয় আমার কথা শুনে হকচকিয়ে গেছো। কিছুটা হকচকিয়ে গেছি তা ঠিক। বুঝলে মীরা, পৃথিবীটা আসলে মোটামুটি ইন্টারেস্টিং একটা জায়গা। এখন বলো, তোমার পরিকল্পনা কি? আমার কোনো পরিকল্পনা নেই। আপনার কল্যাণে চাকরি হয়েছে, আমি তার জন্য আপনাকে থ্যাঙ্কস দিতে এসেছি, এর বেশি কিছু না। তুমি এমনভাবে এর বেশি কিছু না বললে যাতে মনে হচ্ছে এর বেশি কিছু হলে তোমার আপত্তি আছে। বসো, আমার সঙ্গে 1 কাপ চা খাও। চা খেয়ে চলো ঘুরতে বের হই। রাতে ডিনারের পর তোমাকে নামিয়ে দিয়ে আসবো, ভয়ের কিছু নেই। আমিও তোমাদের জিএম সাহেবের মতো হার্মলেস। ভালো কথা, তোমাকে দেখে মনে হচ্ছে মনটা খুব খারাপ। কি হয়েছে বলো তো? মীরা বলল, কিছু হয়নি, আমি বেশিক্ষণ থাকবো না। চা খাবো, তারপর বাসায় চলে যাব, কাজ আছে। কাজ পালিয়ে যাচ্ছে না, আমি পালিয়ে যাচ্ছি। কাজে আর কোনো কথা নয়। আমার পরিকল্পনা কি ছিল জানো? পরিকল্পনা ছিল সন্ধ্যার পর তোমাকে নিয়ে বাইরে কোথাও খেতে যাব। তোমাদের বাসায়, তোমার ভাইয়ের বাসায় খবর দিয়ে রেখেছিলাম। তুমি যখন এলে তখন ভাবলাম খবর পেয়ে নিজেই এসেছো। তুমি হয়তো লক্ষ্য করোনি যে তোমাকে দেখে আমি মোটেও অবাক হইনি। পরে অবশ্য বুঝলাম যে নিজে থেকেই এসেছো, খবর পাওনি। এরপরেও যদি যেতে না চাও তাহলে আমার হাতে আরেকটি কঠিন অস্ত্র আছে। কি অস্ত্র? আজ আমার জন্মদিন। তুমি এই দিনটাও ভুলে গেলে, এটা খুবই দুঃখের কথা। আমার ধারণা ছিল আমার জন্য অনেকখানি আবেগ তুমি সব সময় ধরে রাখবে। ধারণা দেখা যাচ্ছে ঠিক না। তুমি সব ভুলে টুলে বসে আছো। তাই কি ভালো না? জানি না, হয়তো ভালো। এখন বলো, তুমি কি যাবে না যাবে না? চলুন যাই। তুমি খুব অনাগ্রহ নিয়ে আমার সঙ্গে রওনা হচ্ছ। আমি 1000 টাকা বাজি রাখতে পারি এই অনাগ্রহ তোমার থাকবে না। বাজিতে আপনি হারবেন। আজকাল কোনো কিছুতেই আগ্রহ বোধ করি না। কেন করো না তাও জানতে চাই। জানতে চান কেন? আজকের অনাগ্রহের পেছনে অনেকদিন আগে আমার ঘরে যা ঘটেছিল তার কোনো যোগ আছে কিনা তা জানতে চাই। আমি নিজে অত্যন্ত সুখী মানুষ। আমি তোমাকেও সুখী দেখতে চাই। দুজন হাঁটতে হাঁটতে রওনা হলো। মঈনের ইচ্ছা অনেকক্ষণ হেঁটে ক্লান্ত হয়ে যাবার পর তারা রিক্সা নেবে। রিক্সায় করে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবে তখন কোনো চাইনিজ রেস্তোরাঁ আধো আলো আধো আধারে রাতের খাবার শেষ করবে। মীরা লক্ষ্য করলো মঈনকে অসম্ভব খুশি খুশি লাগছে। মনে হচ্ছে সে তার আনন্দ চেপে রাখতে পারছে না। মীরাকে সে কোনো কথা বলার সুযোগ দিচ্ছে না, অনবরত কথা বলে যাচ্ছে। মীরা, জার্মান কালচারাল ইনস্টিটিউটে একটা ছবি কিনেছিলাম, তোমার মনে আছে? নগদ দাম দিয়ে কিনেছিলাম। এক্সিবিশন শেষে ছবি নিয়ে আসার কথা ছিল। আমি আর ছবি আনতে যাইনি, ইচ্ছে করে যাইনি। ওই আর্টিস্ট যেহেতু আমার ঠিকানা জানে না, ছবি দিয়েও যেতে পারছে না।
হা 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 হা। এতে খুশি হচ্ছেন, কারণটা কি? খুশি হচ্ছি কারণ আর্টিস্ট সাহেবকে এক ধরনের মানসিক কষ্ট দিতে পারছি। সে ওইদিন আমাকে সূক্ষ্মভাবে অপমান করেছিল। কঠিন অপমান। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম শোধ নেব। এখন নিচ্ছি। বেচারা এখন ছবিটা নিয়ে পড়েছে বিপদে। নিজের কাছে ছবিটা রাখতে হচ্ছে। যতবার তাকাচ্ছে ছবিটার দিকে ততবার আমার কথা মনে হচ্ছে। মনটা খারাপ হচ্ছে। টাকা দিল অথচ ছবি নিল না। কঠিন মানসিক চাপ। হা 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 হা। আপনি মানুষটা বেশ অদ্ভুত তো। অদ্ভুত না, ক্রুয়েল, নিষ্ঠুর। শুধু সদ্গুণ নিয়ে পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। এসবও কিছু কিছু লাগে, যাদের ভেতর শুধুই সদ্গুণ, মানুষ হিসেবে অনেক নিচের দিকে তাদের অবস্থান। কি পাগলের মতো কথা বলছেন? পাগলের মতো কথা বলছি না, ভেবে চিন্তেই বলছি। তোমাকে এই কথাগুলি বলার পেছনে আমার একটা উদ্দেশ্যও আছে। কি বলছি মন দিয়ে শোনো, খুব মন দিয়ে। একজন মানুষ যার ভেতরে মহৎ গুণাবলী ছাড়া আর কিছুই নেই, রাগ নেই, হিংসা নেই, ঘৃণা নেই, সে কি করে জানো? সে আশেপাশের মানুষদের অসম্ভব কষ্ট দেয়। আমরা তাকে এড়িয়ে চলি, ক্ষেত্র বিশেষে পরিত্যাগ করি, কারণ আমরা তাকে সহ্য করতে পারি না। মীরা থমথমে গলায় বলল, আমাকে এসব বলছেন কেন? মঈন হাঁটা বন্ধ করে সিগারেট ধরালো। ধোঁয়া ছাড়তে ছাড়তে বেশ কিছু সময় তাকিয়ে রইল মীরার দিকে। সন্ধ্যার শেষ আলোয় মীরার মুখ কেমন জানি ফ্যাকাশে দেখাচ্ছে। মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। মঈন হালকা গলায় বলল, বুঝলে মীরা, আমি কয়েকদিন আগে মঞ্জুর নামের ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এক ধরনের কৌতূহল থেকেই গিয়েছিলাম। তোমার মতো একটা মেয়ে সবার মতের বিরুদ্ধে এমন সাদামাটা একজন মানুষকে কেন বিয়ে করলো, আবার ছাড়াছাড়ি বা কেন হলো, খুব জানার ইচ্ছা ছিল। আমার সঙ্গে এই লোকটি প্রতিযোগিতা করেছে এবং এক অর্থে আমাকে হারিয়ে দিয়েছে। কাজেই তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছে খুব স্বাভাবিক, তাই না? কাজেই দেখা করলাম। কেমন দেখলেন? অন্য ১০ জন যা বলেছে তাই, নিতান্তই সাধারণ একজন মানুষ। মীরা চাপা গলায় বলল, আপনার ধারণা ঠিক না। ও নিতান্ত সাধারণ মানুষ না। মঈন হেসে ফেলল। প্রথম দর্শনে আমার যা মনে হলো তা বললাম। সাধারণ মানুষ, খুবই সাধারণ। তারপর অবাক হয়ে দেখি হিসেবে কি যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। কি একটা জিনিস যেন মিলছে না। লোকটি পরিপূর্ণ মানুষ না। তার মধ্যে মানুষের ত্রুটিগুলি অনুপস্থিত। আমার ধারণা এই যে তার সঙ্গে তোমার বন্ধ না, তার কারণ এটাই। আপনি তো অদ্ভুত কথা বলছেন মঈন ভাই। একজন মানুষের ভেতর ত্রুটি নেই বলেই আমাকে তার পছন্দ হবে না? হ্যাঁ, তুমি তার ত্রুটিগুলি বলো। তার সবচেয়ে বড় ত্রুটি কি, যা তোমাকে সবচেয়ে বেশি আহত করেছে? ভালোবাসা বলে তার মধ্যে কিছু ছিল না। তার মধ্যে যা ছিল তা হলো আশেপাশের সবার সম্পর্কে অনাগ্রহ। ভালোবাসার বাস হচ্ছে হৃদয়। তাকে চোখে দেখা যায় না। আমরা করি কি, নানান কাণ্ড কারখানা করে তা দেখাতে চাই। যেমন ফুল কিনে আনি, উপহার দেই। এত সব কর্মকাণ্ডের পেছনে এক ধরনের ভান আছে। ভানটা হচ্ছে আমাদের ত্রুটি। যে মানুষের মধ্যে এই ত্রুটি নেই, সে ভালোবাসা দেখানোর চেষ্টা করবে না। ভালোবাসা যদি থাকে, তা দেখানোয় দোষ কি? কোনোই দোষ নেই, দেখানোই ভালো। কিন্তু খুব ক্ষুদ্র একদল মানুষ আছে যাদের কাছে এই অংশটি অপ্রয়োজনীয় বলে মনে হবে। এদেরকে আমরা যখন বিচার করব, তখন মানুষ হিসেবে এদের স্থান হবে অনেক পেছনে, কারণ এরা দুর্বোধ্য। মীরা শীতল গলায় বলল, ওর সঙ্গে সামান্য কিছুক্ষণ কথা বলে ওকে আপনি মহাপুরুষদের দলে ফেলে দিয়েছেন? সামান্য কিছুক্ষণ কথা হয়েছে তা ঠিক না, প্রচুর কথা হয়েছে। আমি তাকে খোলাখুলি অনেক কথাই বলেছি। কেন জানি তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করলো। মাঝে মাঝে কিছু কিছু মানুষ পাওয়া যায় যাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, করে না? হ্যাঁ, করে। মীরা, আমি তোমাকে কিছু মিথ্যা কথাও বলেছি। একটা কনফেশন করতে চাই এবং মঈন থেমে গেল। মীরা বলল, থামলেন কেন? কথা শেষ করুন। মঈন খুবই নিচু গলায় বলল, অনেক আগে তুমি প্রচন্ড ঘোর এবং প্রচন্ড মোহ নিয়ে আমার কাছে ছুটে এসেছিলে। আমি তোমাকে ফিরিয়ে দেইনি। আজ যদি আমি ঠিক সেই রকম মোহ নিয়ে তোমার কাছে ছুটে আসি, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? মীরা জবাব দিল না। তার সমস্ত হৃদয় হাহাকারে পূর্ণ হয়ে গেল। তার ইচ্ছে করল চিৎকার করে উঠে, আমার ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না।
ডাক্তার সাহেবের নাম শাহেদ মজুমদার। ডাক্তাররা কখনো পুরো নামে পরিচিত হন না। শাহেদ মজুমদার সেই কারণেই এস মজুমদার নামে পরিচিত। বয়স 40-এর বেশি হবে না। এই বয়সেই প্রচুর খ্যাতি এবং অখ্যাতি কুড়িয়েছেন। ডাক্তার সাহেবকে মঞ্জুরের পছন্দ। মানুষটি রসিক। রস ব্যাপারটা ডাক্তারদের মধ্যে খুব বেশি দেখা যায় না। প্রথম দিন মঞ্জুর ডাক্তারকে জিজ্ঞেস করেছিল, ভাই, আমি কি মারা যাচ্ছি নাকি? ডাক্তার সাহেব গম্ভীর মুখে বলেছেন, হ্যাঁ, যাচ্ছেন। মঞ্জুর যখন পুরোপুরি হকচকিয়ে গেছে তখন তিনি বললেন, ভয় পাবেন না। আমরা সবাই প্রাকৃতিক নিয়মে প্রায় 60 বছর পার করে মারা যাচ্ছি। এই অর্থে বলেছি, নির্দিষ্ট সময়টুকু আপনি যাতে পান সে চেষ্টা আমি করব, এই আশ্বাস দিচ্ছি। আজ মঞ্জুরকে তিনি অনেকক্ষণ ধরে দেখলেন। দেখা শেষ করে বললেন, আপনাকে কমপ্লিট রেস্টে চলে যেতে হবে। আগেও তো বলেছি, আপনি কথা শোনেননি। মঞ্জুর বলল, কিছু ঝামেলা ছিল, শেষ করেছি, এখন লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ব। কবে শোবেন? আজ থেকেই শুরু করুন। আপনি বললে আজই শুয়ে পড়ব? ভালো কথা ডাক্তার সাহেব। আমার এই সমস্যায় কি মাথায় গন্ডগোল হয়? আপনার কথা বুঝতে পারছি না, মাথায় গন্ডগোল মানে? মঞ্জুর লাজুক গলায় বলল, আমার ঘরে একটা টেলিফোন আছে। হঠাৎ হঠাৎ সে টেলিফোন বেজে ওঠে। বেজে ওঠার কথাই নয়, টেলিফোনটা অনেকদিন ধরেই ডেড। একটা ছেলে, তার নাম ইমরুল, সে রাত 2টা-2:30টার দিকে টেলিফোন করে। মজার মজার সব কথা বলে। আমি জানি এটা সম্ভব না। আমার এক ধরনের হ্যালুসিনেশন হচ্ছে। আমি কি ঠিক বলছি ডাক্তার সাহেব? ঠিকই বলছেন। রক্তে টক্সিক ম্যাটেরিয়াল বেড়ে গেলে হ্যালুসিনেশন হতে পারে। এরকম ঘটনার নজির আছে। ছেলেটার সঙ্গে কি কথা হয়? ছেলে মানুষই ধরনের কথা, গুরুত্বপূর্ণ কিছু না। হয়তো পুরো ব্যাপারটা আপনি স্বপ্ন দেখছেন। তাও হতে পারে। শেষ কবে টেলিফোন পেলেন? গতকাল রাত 3টার দিকে। সে বলল যে ছেলেটি আপনাকে কিডনি দিচ্ছে, তার একমাত্র কিডনিটা যখন নষ্ট হয়ে যাবে তখন সে কি করবে? ডাক্তার সাহেব হেসে ফেলে বললেন, আপনার কথা শুনে তো মনে হয় না ওই ছেলে গুরুত্বপূর্ণ কিছু বলে না। সে তো বেশ সিরিয়াস ধরনের কথা বলছে। এই কথাগুলি নিশ্চয়ই আপনার মনেও আছে, আছে না? জি, আছে। এসব নিয়ে একেবারেই মাথা ঘামাবেন না। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে নিয়ে খেলছে। এটাকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না। আমার কেন জানি মনে হচ্ছে আপনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তা দিচ্ছি, গুরুত্ব দেওয়ার কারণও আছে। আমি কি কারণটা আপনাকে বলবো? বলুন। কারণটা কোনো একজনকে বলা দরকার, আমি বলার মতো কাউকে পাচ্ছি না। সবাই কথা বলতে চায়, কিন্তু কেউ শুনতে চায় না। ডাক্তার সাহেব নরম গলায় বললেন, আমি আপনার কথা খুব আগ্রহ নিয়ে শুনছি। আপনি ধীরে সুস্থে বলুন। আমি আমানুল্লাহ ছেলেটির সঙ্গে নিজের খুব মিল দেখতে পাচ্ছি। সে একটি কিডনি বিক্রি করেছে। আমিও তাই করেছিলাম। আপনাকে এই তথ্য আগেই দিয়েছি। বাবার চিকিৎসার জন্য এটা করতে হয়েছিল। তার থ্রোট ক্যান্সার হয়েছিল। ক্যান্সার হয়েছে জানার পর থেকে তিনি বাঁচার জন্য মরিয়া হয়ে উঠলেন। তার ধারণা হলো বিদেশে গিয়ে চিকিৎসা করলেই তিনি সেরে উঠবেন। টাকা টাকা করে তিনি একেবারে অস্থির হয়ে গেলেন। সারাক্ষণ বলতেন, 1 লাখ টাকা হলেই বিদেশে গিয়ে জীবনটা রক্ষা করতাম। এই সময়ে আমি বাবাকে 1 লাখ টাকা দিই। টাকা হাতে নেওয়ার 2 দিনের মাথায় তার মৃত্যু হয়। তখনও আপনার কিডনি কেটে বাদ দেওয়া হয়নি? জি না। আমি ইচ্ছা করলে টাকাটা ফেরত দিতে পারতাম। বলতে পারতাম আমি কিডনি বিক্রি করতে চাই না। তা করিনি। যথাসময়ে কিডনি ট্রান্সপ্লান্ট হয়। যাক, ওই প্রসঙ্গ। আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে, আমানুল্লাহ নামের ছেলেটিরও একই ব্যাপার ঘটছে। সে একটি কিডনি নিয়ে বেঁচে থাকবে এবং একসময় দেখা যাবে আমার মতো সমস্যা হয়েছে। তেমন সম্ভাবনা খুবই কম। কম হলেও তো আছে, আছে না? ডাক্তার জবাব দিলেন না। মঞ্জুর বলল, আপনার এখানে কি একটি সিগারেট খেতে পারি? প্রচন্ড তৃষ্ণা হচ্ছে, যদি অনুমতি দেন। অনুমতি দিলাম। মঞ্জুর সিগারেট ধরিয়ে প্রায় অস্পষ্ট স্বরে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ডাক্তার সাহেব। আমি ওই ছেলেটির কিডনি নেব না। যে কদিন বাঁচবো নিজের যা আছে তাই নিয়েই বাঁচবো। এই সিদ্ধান্ত কি এখন নিলেন? না, যেদিন আমানুল্লাহকে নগদ 1 লাখ টাকা গুনে গুনে দিলাম সেদিনই নিয়েছি। ডাক্তার সাহেব, আমার শরীরটা এখন বেশ খারাপ লাগছে। আপনি ব্যবস্থা করে দিন। আমি আজ রাতেই হাসপাতালের বিছানায় শুয়ে পড়তে চাই। অসম্ভব ক্লান্ত লাগছে। জ্বর আসছে বলেও মনে হচ্ছে।
প্লিজ একটু দেখবেন আমার গায়ে টেম্পারেচার আছে কিনা। মঞ্জুর ডাক্তারের দিকে তার হাত বাড়িয়ে দিল। ডাক্তার সাহেব সেই হাত ধরলেন না। তিনি তাকিয়ে রইলেন মঞ্জুরের চোখের দিকে। সেই চোখ কোমল ও শান্ত, অস্থিরতার কোনো ছাপ চোখের মনিতে নেই। মঞ্জুর অপারেশন করতে রাজি নয়। এই খবর জাহানারা পেয়েছে গতকাল রাতে। ফরিদ এসে খবর দিয়েছে। জাহানারা তৎক্ষণাৎ ফরিদকে নিয়ে হাসপাতালে গিয়েছে। কাঁদো কাঁদো গলায় বলেছে, ফরিদ এসব কি বলছে স্যার? মঞ্জুর বলল, ও যা বলছে ঠিকই বলেছে। আমি অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। এর নড়চড় হবে না। তুমি আমাকে অনুরোধ করো না বা কান্নাকাটিও করো না। জাহানারা হতভম্ব হয়ে গেল। এরকম হতে পারে সে কল্পনাও করেনি। জাহানারা থাকতে থাকতেই বদরুল সাহেব এলেন। ঘরে ঢুকেই তিনি রাগী গলায় বললেন, তুই কি পাগল হয়ে গেলি? মঞ্জুর হাসতে হাসতে বলল, হ্যাঁ। ওই 1 লাখ টাকার কি হবে? ওই টাকা তো আর উদ্ধার হবে না। তা হবে না মামা, টাকাটা আমি দান করেছি। তুই পাগল, 16 আনা পাগল। মঞ্জুর ক্লান্ত গলায় বলল, মামা, আমার শরীরটা খুবই খারাপ। তোমার চিৎকারে আরো খারাপ হচ্ছে। দয়া করে বিদায় হও। বদরুল আলম নড়লেন না। জাহানারা বের হয়ে এলো। ফরিদকে হাসপাতালে রেখে একা চলে এলো মীরার কাছে। জাহানারা মীরার সামনে দাঁড়িয়ে আছে। সে অসম্ভব ভয় পেয়েছে। তার মুখ পাণ্ডুবর্ণ। সারা পথই সে এসেছে কাঁদতে কাঁদতে, তার চোখ ফোলা, মুখ অসম্ভব বিষণ্ণ। মীরা বলল, আমি বললেই কি মঞ্জুর আমার কথা শুনবে? জাহানারা ধরা গলায় বলল, হ্যাঁ, আপনি বললে শুনবে। আপনি কি করে জানেন? আমি জানি। আপনি স্যারের হাত ধরে যদি একবার বলেন, স্যার রাজি হবেন। কিডনি আমি দেব, সেটা কোনো সমস্যা না। আপনি শুধু স্যারকে রাজি করাবেন। বিছানায় শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। সেটা আপনি জানেন, আমিও জানি। কিন্তু ও জানে না। ওর কিছু নিজস্ব বিচিত্র লজিক আছে। সে ওই লজিকে চলে। অন্য কারো কথাই শোনে না, আমার কথাও শুনবে না। আপনার কথা শুনবেন। আপনার কথা না শুনে স্যারের উপায় নেই। এত নিশ্চিত হয়ে কি করে বলছেন? স্যারের রাইটিং প্যাডের একটা পাতা আমি আপনার জন্য নিয়ে এসেছি। ওইটা দেখলেই আপনি বুঝবেন তিনি আপনার কথা ফেলবেন না। জাহানারা রাইটিং প্যাডের একটা পাতা মীরার দিকে বাড়িয়ে ধরল, যেখানে গুটি গুটি করে অসংখ্যবার লেখা, মীরা, মীরা, মীরা। জাহানারা বলল, মোট 306 বার লেখা আছে। আপনি বসে বসে গুনেছেন? জি। চলুন, আমি যাচ্ছি। ওর সঙ্গে প্রথম যেদিন দেখা হয় তখন আমার পরনে আসমানি রঙের একটা শাড়ি ছিল। ওই শাড়িটা পরে গেলে কেমন হয়? খুব ভালো হয়। আপনি তাহলে অপেক্ষা করুন, আমি শাড়ি বদলে আসছি। আর শুনুন, এত কাঁদবেন না। আপনার কান্না দেখে আমারই কান্না পেয়ে যাচ্ছে। দেখি কাছে আসুন তো, আপনাকে একটু আদর করে দেই। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস একজন মায়াবতী এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী গল্পগুলো শোনার আমন্ত্রণ রইল। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।